নমস্কার, আমার অনুরাগী শ্রোতাদের জানাই ধন্যবাদ। আজ মাধ্যমের তরফ থেকে আমি মন্দার মুখোপাধ্যায় নিয়ে এসেছি দ্বিতীয় পর্বের গল্প ফিরে দেখা। আশা করি আপনাদের ভালো লাগবে এবং পরের পর্বান্তরে যাওয়ার আগে আপনাদের মূল্যবান মন্তব্যগুলি, পছন্দগুলি এখানে ধরে রাখবেন। এখানে একটা অবতারণা বলে আমি ভূমিকা লিখেছি, সেখান থেকে আমি হয়তো পরে কোনো সময় একটু একটু করে পড়ব। একটা যোগাযোগ করতে গিয়ে এত বড় একটা ব্যাপ্ত মাঠের মধ্যে সেই বুড়িয়ার মাঠটা যেন আমার সামনে এসে দাঁড়ালো, বা গঙ্গা। যোগেন্দ্রার উৎসাহে এবং তার অভিভাবকত্বে এই একটা বড় এক্সিবিশন হলো। 70খানা ছবি, 100খানা ছবি যোগেন্দ্র এসে বেছে দিলেন, তার 70খানা ছবি মনোনয়ন পেল, সেই ছবি দেওয়ালে ঝুলল এবং অজস্র লোক এসে দেখলেন। কাজে আমন্ত্রিত শিল্পীদের আমরা একটা এতে তালিকা করেছি এবং এতে সুমিতা সামন্ত একটা ছোট করে প্রকাশনা সম্পাদকের তরফ থেকে সেও লিখেছে। সুমিতা সামন্তরও একটা ছোট লেখা আছে, সেও মেতে গিয়ে প্রভূত পরিশ্রমে এই বইটি প্রকাশ করেছে। এবং যাদের যাদের কাছে আমাদের ঋণ, যেসব জায়গায় আর্টিকেলগুলো বেরিয়েছে, লেখা বেরিয়েছে, আমরা সেগুলোও এখানে ঋণ স্বীকার করেছি। সূচিপত্রটা এভাবে সাজানো হয়েছে যে প্রথমে হচ্ছে একজন শিল্পীকে বুঝতে যা লাগে, এবং এটি বাইলিঙ্গুয়াল, ইংরেজি বাংলা দুটোই আছে, অ্যাবাউট দ্য আর্টিস্ট। তারপরে বাবার লেখা একটি পাওয়া গেছে, সেটা দুটি লেখা পাওয়া গেছে। একটি রেডিও, উড়িষ্যা কটক রেডিও স্টেশন থেকে পড়েছিলেন, যে ফোক পেন্টিংস অফ ওড়িশা। আর একটা হচ্ছে অ্যান ইমপ্রেশন, এটি কোনো ক্যাটালগের জন্য লিখেছিলেন। তা এই দুটি আমরা ছেপেছি, অমূল্য লেখা এবং 40 সালের আগে দুটি লেখা, সে দুটো আমরা ছাপতে পেরেছি। তাছাড়া শিল্পীর একটা জবানবন্দি তার চিঠি থেকে তুলে দেওয়া হয়েছে, যে কেন তিনি ছবি আঁকেন এবং কেন তিনি প্রতিষ্ঠার জন্যে সময় দিতে পারেন না, তার একটা স্বীকারোক্তি পাওয়া গেছে। বাবা অবসর সময় নাটক লিখতেন, আর অবসর বলে কিছু ছিল না, এত রকম হবি ছিল। মাসি বাজানো, ম্যাজিক দেখানো, ম্যাজিকের অভ্যেস করতেন এবং তাস খেলতে ভালোবাসতেন, একা একা পেশেন্স খেলতেন। তাছাড়া নানা রকমের ডিজাইন করতেন, বাটিক করতেন, চামড়ার কাজ করতেন, ক্যাকটাস করতেন, ছাদ ভরে ক্যাকটাস ছিল। একটা বহুমুখী প্রতিভার মানুষ, এবং এসে কেউ এলেই আড্ডায় বসে যেতেন, আড্ডা দেওয়ার। কিন্তু বেশিরভাগ সময় তার স্টুডিও ঘরে কেউ ঢুকতে পারতো না, মা ছাড়া। তিনি নিজের মতো থাকতেন। তাই জন্য সেখানে কিছু কবিতা পাওয়া গেছে, নাটক একটা পাওয়া গেছে এবং একটা কবিতা পাওয়া গেছে। সেই কবিতাগুলোর আমরা কিছু কিছু পাণ্ডুলিপি এখানে ছেপেছি। তা বাবা যেহেতু সেই অর্থে লেখক ছিলেন না, অনেক হয়তো সেখানে বানানের অসুবিধে হয়েছে, বা অনেক সময় টানা লেখায় লিখে গেছেন, আকারগুলো পড়েনি, সেগুলো আমরা কোনো সংশোধন করিনি, সেটা ছবি দেয়া হয়েছে। এরপরের পর্বটিতে করা হয়েছে চেনা বা না চেনা। সাধারণত যারা চেনা, প্রথমে আমার মায়ের লেখা, যে তার প্রেম কিভাবে বিয়েতে পরিণতি পেল, এবং তিনি লিখেছেন শেষ লাইন, যে বিয়ে করে আমার নবজন্ম হলো। কিন্তু তারপরে অনেক স্ট্রাগল গেছে, হয়তো মারও মন ভেঙেছে, বাবার মনেও হতাশা এসেছে, কিন্তু তাদের সেই যে কোর্টশিপ এবং বিয়ের, আমাদের জন্মের আগে প্রথম 8 বছর এবং আমার জন্মের পরেও আমার বোনের জন্ম, এই সময় অবধি তাদের সেই দাম্পত্য প্রেম একেবারে অটুট ছিল। আমার মা লিখেছেন আমার স্বামী, আমার ছোট পিসিমা তিনিও লেখিকা ছিলেন, তিনি লিখেছেন আমার দাদা মীরা বন্দ্যোপাধ্যায়। তারপরে আমার এক কাকা, তিনি সম্প্রতি চলে গেছেন, তিনি আমার বাবার, আমার নিজের কোনো কাকা বা জ্যাঠা নেই, এরা সব বাবার কাজিন ব্রাদার্স। মানে ওই নরহরি শিরোমণির যে ছেলে গোবিন্দ বিদ্যারত্ন, তার 5 ছেলের ছোট ছেলে হচ্ছেন আমার দাদু, আমার বাবার দাদু নরহরি শিরোমণি, নটবর মুখোপাধ্যায়।
সেই নটবর মুখোপাধ্যায় যারা স্বজ্ঞাতি সব নিজের ভাই ছিলেন, দাদারা ছিলেন। এই নটবর মুখোপাধ্যায় আবার পস্থিউমাস চাইল্ড, তার দাদারা তাকে বড় করেছিলেন। সেই দাদাদের ছেলেমেয়েরা ওই শিরোমণি বাড়ি সর্বত্র থাকতেন, আমাদের বিরাট জ্ঞাতি মিলে আমরা ওই বাড়িটায় থাকতাম। কাজে সেইখানে সেই সুনীতি কুমার মুখোপাধ্যায়, আমাদের খসু কাকা, তিনি খুব ভালো লিখতেন, মাঝে মাঝে বিভিন্ন পত্রপত্রিকায় লিখতেন এবং পড়াশুনো করতেন, আমার বাবার ছবির খোঁজ খবর রাখতেন। তিনি একটা খুব সুন্দর বাবার শতবর্ষে একটি পত্রিকা বের করা হয়েছিল খর্দা থেকে, সেখানে সেই পত্রিকায় লিখেছিলেন, সেই লেখাটি আমরা সংগ্রহ করে ছাপিয়েছি। এছাড়া বাবার বিশেষ বন্ধু ছিলেন বিনয় দত্ত, তার একটি প্রকাশনা সংস্থা ছিল, তিনি বইও বার করতেন এবং আমার বাবাকে দিয়ে অনেক ইলাস্ট্রেশন করতেন গ্রন্থ জগৎ। পরে দেবকুমার বসু তার সঙ্গে যুক্ত হন এবং এই বিনয় দত্ত, দেবকুমার বসু, তারপরে আর্টিস্ট পৃথ্বীশ গাঙ্গুলির বাবা পবিত্র গাঙ্গুলি, এরা সবাই বন্ধুস্থানীয় ছিলেন। দর্শক বলে একটি পত্রিকা বার করতেন, সেই দর্শকে বিনয় দত্তর বাবা মারা যাবার পর 1969 সালে খুব সুন্দর একটি লেখা পাই, এই বিনয় দত্তর লেখাটি। এটা বারবার বিভিন্ন সুভেনিরেও মা ব্যবহার করেছেন, এইটা আমরা রেখেছি। এছাড়া রেখেছি, তখন অধ্যাপক ছিলেন ব্যারাকপুর কলেজে, তারও একটা স্মৃতিচারণ, যারা বাবাকে দেখেছেন, বিষ্ণুপদ বেরা, সোমনাথ হোর, যারা এরা সব বাবাকে দেখেছেন সেই সময়কার বিভিন্ন বয়সে। সন্দীপন চট্টোপাধ্যায়, তিনি একটি রিভিউ লিখেছিলেন বাবার জীবদ্দশা একাডেমিতে যে এক্সিবিশন হয়েছিল, এবং মারা যাওয়ার পর ক্যাটলগেও লিখেছিলেন। বাবার খুব বন্ধু ছিলেন, মাঝে মাঝে গল্প করতে আসতেন। তখন আমার মায়ের ফ্ল্যাট ছিল অতিঝিলে, আর ওরা থাকতেন প্রাইভেট রোড বলে তার আগে স্টপেজে। সন্দীপন কাকু চলে আসতেন এবং গল্প করতেন, ছবি দেখতেন, পর্দাতে যেতেন। তা ওর দুটি খুব ভালো লেখা ছিল। আরেকটা লেখা বাবার মৃত্যুর পরে লিখেছিলেন প্রশান্ত দা, ছবি আঁকাই ছিল তার ধ্যান জ্ঞান। এই প্রশান্ত দাও কিন্তু আমার বাবাকে অনেক দিন অবধি মনে রেখে নানা জায়গায় লেখালেখি করেছেন। এখান থেকে আমরা চলে এলাম, তারপরে সব বন্ধ হয়ে গেছে। এটার পরে একদম আমরা চলে এলাম 2025, যখন যোগেন্দার তত্ত্বাবধানে আবার খুঁজে বার করা হলো, এবং ওই প্রদর্শনীটি রিদমস অফ লাইফ নামটা তাঁর দেয়া। কিউরেট করলেন উনি, আরো দুটি ছোট ছোট বয়সের শিল্পীদের নিয়ে, দেবজ্যোতি আর শ্রেয়ান। তা সেখানে ওতে মুখবন্ধ, ক্যাটলগের মুখবন্ধটি লিখে দিয়েছিলেন যোগেন্দার, রিদমস অফ লাইফ, দ্য আর্ট অফ অশোক মুখার্জি। এটার ফটোকপিটাও আমরা, হাতের লেখাটাও রেখেছি, এবং ওর যেটা ছাপা হয়েছিল সেটাও আমরা রেখেছি। এছাড়া একটি শুভেচ্ছা পত্র পাঠিয়েছিলেন জনক ঝঙ্কার নার্জারি। এই জনক ঝঙ্কার নার্জারির তত্ত্বাবধানেই এবং মৃণাল ঘোষের সহযোগিতায় কলা ভবনে 2000 সালে এক্সিবিশনটা হয়েছিল নন্দন আর্ট গ্যালারিতে। প্রণবেশ মাইতি খুব সম্প্রতি যখন এক্সিবিশন চলছে সেই সময় বাবার আঁকা বিভিন্ন কাগজে প্রচ্ছদ, বিশেষত বেতার জগৎ, আরও আমার নাম এক্ষুনি ঠিক মনে পড়ছে না, বসুমতী, বেতার জগৎ, যুগান্তর, এইসব কাগজে বাবার, এইসব পত্রিকায় যে প্রচ্ছদ হয়েছিল সেইগুলো আমরা খুঁজে বার করেছিলাম। কিছু বাড়িতে ছিল, কিছু আবার বেতার জগৎ অফিসে গিয়ে আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে পেয়েছিলাম সবকটি। তাই প্রণবেশ মাইতি এইগুলি নিয়ে একটা আর্টিকেল লিখেছিলেন রবিবারের প্রতিদিনে, উনি একটা কলম লেখেন সেখানে, সেটা খুব সুন্দর। সেই লেখাটাও খুব সমসাময়িক লেখা এবং একেবারে খুব যোগ্য সময়ে লেখাটা বেরিয়েছিল, যে লেখাটা আমরা ছেপেছি। তার ছাড়া এই অঙ্কের অধ্যাপক, খুব নামজাদা অধ্যাপক মিহির চক্রবর্তী, তিনি অল্প বয়সে খর্দায় থাকতেন এবং মা তখন রামকৃষ্ণ মিশনের পাশে যে ভবনাথ স্কুল, সেখানকার প্রধান শিক্ষিকা ছিলেন। তা এই সময় মিহিরদার বোনেরা ওই ভবনাথ স্কুলে পড়তো, সেই সূত্রে মাকে চিনতেন এবং শিল্পী অশোক মুখোপাধ্যায়ের সঙ্গে তারা কোনো সময় দেখা করতে এসেছেন, অল্প সময়, কিন্তু তার স্টুডিও ঘরে গেছেন, তাকে দেখেছেন,
যে মিহিরদা একটি খুব সুন্দর স্মৃতিচারণা করেছেন। আমরা মিহিরদার লেখাটি একটি অমূল্য সম্পদ, সেই সময় এই সময় মিলিয়ে ছবিগুলো তিনি এখন দেখছেন আর মানুষটিকে তখন তখন দেখেছিলেন। তো এরমভাবে মিহিরদার লেখাটি পেয়েছি। পার্থপ্রতিম দেব, তিনিও একজন প্রখ্যাত শিল্পী। তিনি ওই সেন্টার আর্ট গ্যালারি এক্সিবিশন হওয়ার পর রবীন্দ্রভারতীর গ্যালারির জন্যে একটি ছবি কিনেছিলেন। পার্থপ্রতিম দেবের স্ত্রী বিচিত্রা দেব আমার সহকর্মী ছিলেন শ্রী শিক্ষায়তন কলেজে। সেই সূত্রে পার্থদার সঙ্গে আমার যোগাযোগ ছিল। এবারে বলতেই পার্থপ্রতিম দেব, পার্থদা এক্সিবিশন ওপেন করতে এলেন এবং তার সঙ্গে এই লেখাটি দিলেন। এটা আমাদের আমন্ত্রিত লেখা হিসেবে গেল। তাপস কোনার আরেকজন চিত্রী, যিনিও নানাভাবে সহযোগিতা করেছেন, তিনি প্রদর্শনী দেখে লিখলেন এক মনোজ্ঞ প্রদর্শনী। তারপরে অসিত পাল, এর কথা বলতেই হয়, কেননা বাবা মারা যাবার পর গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে বাবার পরিচিত পুরনো মাস্টারমশাই ইন্দুভূষণ রক্ষিত, তিনি অসিত পালকে পাঠিয়েছিলেন আরও কয়েকজন ছাত্রের সঙ্গে একটি এক্সিবিশন করার জন্য। তখন বাবা কয়েক মাস হলো মারা গেছেন। আমরা কলকাতায় এসেছি এবং মার তখন ভীষণ মনের অবস্থা খুব উদ্বেগজনক, কেননা তখন পুরো নকশাল আমল, স্কুল যে কোনো সময় বন্ধ হয়ে যাবে, ঠাকুমা ওরম একটা পুত্র শোক পেয়েছেন, এরকম একটা ভয়ঙ্কর সময় অসিত পাল এসে প্রথম রেট্রোস্পেক্টিভ এক্সিবিশন করলেন এবং একটা লেখা লিখলেন। তখনও বাবার স্টুডিও ঘরেই ছবিগুলো সাজানো ছিল এবং কিছু ছবি কলকাতার বাড়িতে ছিল। অসিত পালের এই এক্সিবিশনটা বাবার মৃত্যুর পর 64 সাল অব্দি যে এক্সিবিশন হয়েছে বাবা বেঁচে, তখনকার লেডি রানু, তখন রতিন মৈত্র বাবার সহপাঠী আর্ট কলেজের, এদের থাকা আর মৃত্যুর পরে এদের থাকাটা একদম আলাদা। অসিত পাল একটা নতুন হাওয়া নিয়ে এলেন। লেডি রানুকে সমস্ত বলাতে লেডি রানু মনে করতে পারলেন এবং অসিত পালের সাথে যেহেতু ওর খুব ভালো সম্পর্ক ছিল, উনি কোনো হল ভাড়া নিলেন না, পুরো আমরা বড় করে বিরাট করে এক্সিবিশন হলো। তখন অনেক লেখালেখি হলো। অসিত পাল আবার এই 2025-এর এক্সিবিশনে এলেন এবং আরেকটি লেখা দিলেন, ফিরে দেখা। সেইটা একটা প্রথম লেখা, পরের লেখা, দুটি আমরা রেখেছি। সব থেকে ঋণ মৃণাল ঘোষের কাছে। তিনি শুধু প্রদর্শনীর উদ্যোগ নিয়েছেন তা নয়, কতবার যে কত রকমভাবে লিখেছেন, কখনো সমালোচনা, কখনো প্রতিবেদন, কখনো বাবার উপর সম্পূর্ণ একটি লেখা। এই বইতে তার লেখাটি নতুন এবং সেটি আমরা এই বইতে রাখতে পেরে ধন্য হয়েছি। সঞ্জয় ঘোষ একজন পেশায় চিকিৎসক, কিন্তু তিনি ছবি আঁকেন, ছবি পাগল, ছবি নিয়ে পড়াশুনো করেন। তিনি খুব সুন্দর করে এক্সিবিশনে যেদিন যোগেনদা এলেন, সেইখানে সঞ্জয় ঘোষকে নিয়ে এলেন। আমি তাকে চিনতাম না, তিনি আমার আমন্ত্রণে আসেননি, যোগেনদার জন্য এসেছেন। যোগেনদা নিয়ে এলেন এবং উনি এত সুন্দর করে বললেন, তাকে অনুরোধ করাতেই তিনি একটি আর্টিকেল লিখে দিলেন, অশোক মুখার্জিজ আর্ট ইস্ট মিটস ওয়েস্ট। এর পরের লেখাটি দাদা, শান্তিকণা চক্রবর্তী। এখন এর প্রায় 82-83 বছর বয়স। এটা লোকের একটু হয়তো লোকের লোকজন বা বাবার এই বই সম্বন্ধে যারা উৎসাহী, তাদের মনে হতে পারে এই মানুষটি কে, চিত্রীও নন, চিত্র সমালোচক নন, কোনো নাম করা মানুষ নন, কিন্তু আমার কাছে তিনি ভীষণ মূল্যবান। এই জন্যে বাবা মা যখন সন্দীপন স্কুল শুরু করলেন আমাদের বাড়ির একতলায়, আমি প্রথম ছাত্রী, আর একজন টিচার ছিলেন পিসিমা, রমা 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 পিসিমা বলতাম, পদবীটা আমার মনে পড়ছে না, তিনি পড়িয়েছিলেন। কিন্তু তারপরে যখন সরকারি একটা পদ পাওয়া গেল, তখন রেজিস্ট্রেশন হলো স্কুলে। প্রথম যে শিক্ষিকা এলেন শান্তিকণা চক্রবর্তী। তা প্রথম দিন তখনও স্কুলের আসবাবপত্র আসেনি, বাবা
বললেন, এই তোমার ছাত্রী, আমি একটি ছাত্রী আর একটি শিক্ষিকা। আমার তখন 3 বছর বয়স। আমার অল্প অল্প মনে আছে। বললেন, না কিছু তো ব্ল্যাকবোর্ড টোর্ড কিছু নেই, কিভাবে পড়াবো। তিনি টিচার্স ট্রেনিং করে এসেছেন, একদম রিফিউজি পরিবারের মেয়ে, কোনোদিন এই দিকটা খড়দার দিকটা আসেননি, তারা ট্যাংরায় থাকতেন। অনেক বড় সংসার, তিনি বড় মেয়ে, বাড়িটা খুঁজে খুঁজে এসেছেন। তখন বাবা না বললেন, এই দেখো মেঝেটা খুব ভালো করে মোছা, চক নিয়ে এসো। প্রত্যেকে আমি চক নিয়ে এলাম, নানা মাল্টি কালার চক, তাই দিয়ে একটা বড় মাছ এঁকে দিলেন। বললেন, এবার এই তো ডানা ডানা, এটা মাছের নাম ফিশ, বাংলা নাম মাছ, এইভাবে চারপাশে এঁকে এঁকে শিখিয়ে দাও। জানো তো, গুহা মানবরা প্রথম আঁকতে শিখেছিল, লিখতে শিখেছে অনেক পরে। শান্তিদি খুব অবাক হয়ে গেলেন। সেই থেকে শান্তিদির কাছে আমার বাবা হলেন দাদা আর আমার মা হলেন দিদি। এবং তারপরে শান্তিদি যখন শান্তিপন স্কুল হলো, শান্তিদি হেডমিস্ট্রেস হলেন। ওইখান থেকে শান্তিদি সরকারি পেনশন পেলেন, রিটায়ার করলেন। শান্তিদির বিয়ে হলো, সংসার হলো, জমি কিনে বাড়ি করলেন। কাজে একটি মেয়ের এই যে জীবনটা, ওই একটি স্কুলকে কেন্দ্র করে এবং আমার বাবা মাকে কেন্দ্র করে, এবং শান্তিদি আমাদের পরিবারের একজন অত্যন্ত কাছের মানুষ। কাজে শান্তিদিকে যখন আমি খুঁজে পেলাম, মাঝে যোগাযোগ ছিল না। শান্তিদি খর্দা ছেড়ে তার স্বামী মারা যেতে মেয়ের কাছে চলে গেছিলেন। মেয়েকে খুঁজে পেলাম, মেয়ের ফোন নাম্বার নিয়ে। শান্তিদি অনেক কিছু ভুলে গেছেন, কিন্তু অনেক কিছু তার মনে আছে। খুব সুন্দর একটি স্মৃতিকথন লিখে দিলেন। শান্তিদি রয়ে গেলেন এই চিত্রকর বইটার মধ্যে। আরেকজন যার লেখা এখানে আছে, তিনি হচ্ছেন আমাদের নিমুদা, যাকে আমরা জানি সুদেব দাস, সুদেব চন্দ্র দাস হিসেবে। এদের বাবা মা খুব পণ্ডিত মানুষ ছিলেন, বীণা পিসিমা এবং সুরেশ দাস। তাই সুরেশ দাস ওই বাঙালির চরিতাভিধান করেছিলেন, সংসদের সাথে যুক্ত ছিলেন। সরস্বতী প্রেস ছিল ওর, সংসদ নয়, সরস্বতী প্রেস ছিল। তা সেই রকম একটি মানুষ। তারা ছোটবেলায় খর্দায় ছিলেন, পরে ওর বাবা থেকে গেছিলেন, কিন্তু ওরা কলকাতায় চলে আসেন। তা ছোটবেলায় ওই রতন দা, ওদের বড় ভাই, বড় দাদা, তারপরে খোকন দা, তারপরে নিমুদা আর ওদের বোন খুকুদি, এই 4জনকে ঘিরে আমার বাবা মার একটা সংসার ছিল। আমি তো অনেক পরে জন্মেছি, তাদের বিয়ের 8 বছর বাদে। কাজেই সেই খোকনদা নিমুদার একটা ভীষণ সুন্দর স্মৃতি, আমার বাবার নানা রকম কর্মকাণ্ড, এবং আমার বাবা মার তখন অল্প বয়স। তা বাবাকে ওরা অশোক কাকু বলতো আর মাকে বলতো মামিমা। এই কি ইকুয়েশনে বলতেন জানি না। তাই সেই সুদেবদা আর খোকনদা দুজনে এক্সিবিশন দেখতে এলেন, সুপ্রিয়দা আর সুদেবদা। কিন্তু সুপ্রিয়দা কিছু লিখতে চাইলেন না। সুপ্রিয়দা ছিল আমার মায়ের ছেলে। কাজেই তারা ভীষণ পজেসিভ ছিল আমার বাবা মার ব্যাপারে। আমাদের মেনে নিতে তাদের একটু অসুবিধেই হয়, যে কোথা থেকে এই 2 বোন আমার এলো, আমরাই তো ছেলে মেয়ে ছিলাম। যাই হোক, সুদেবদা একটা খুব সুন্দর আর্টিকেল লিখেছেন। এছাড়া ওই এক্সিবিশন দেখতে এসেছিলেন আমার খুব প্রিয় 2 দিদি, উর্মিমালা বসু এবং শাশ্বতী গুহ ঠাকুরতা। এরা দুজনেও 2টি আমন্ত্রিত লেখা দিয়েছেন। উর্মিদি লিখেছেন চারুবাসনায় এক বিকেলে, আর শাশ্বতীদি লিখেছেন ফুটে রয়েছে মুখগুলিতে। এরা কেউ লেখক নন, কিন্তু আবার লেখেন, এবং এরা অত্যন্ত মার্জিত পরিশীলিত মনের 2টি মানুষ। ছবি দেখতে এসেছিলেন। আমার আমন্ত্রণপত্র তো অনেকের কাছে গেছিল, অনেকে যেমন এসেছিলেন তেমন অনেকে আসতেও পারেননি, কিন্তু এরা দুজন এসেছিলেন এবং এসে লেখা দিয়েছিলেন। আরেকজন আমার খুব বন্ধু, ইনি দীর্ঘদিন আনন্দবাজারের সাংবাদিক ছিলেন, এখন আবার বই টই বেরোচ্ছে। আমার বহুদিনের বন্ধু, যখন আমি নিয়মিত দেশ পত্রিকায় লিখতাম, আনন্দবাজারে আমার লেখা বেরোতো সেই সময়কার, তিনি হচ্ছেন দীপঙ্কর চক্রবর্তী। তার লেখাটিও খুব সুন্দর। অশোক মুখোপাধ্যায়ের শিল্প সৃষ্টি আমার চোখে। ইনি ছবি আঁকেন, ছবি বোঝেন, এবং খুব সজাগ একজন সমাজ সচেতন মানুষ। দেবাশিস দেব আমার বন্ধু, সে আমার প্রতিবেশীও, লেক গার্ডেন্সে আমরা খুব কাছাকাছি জায়গায় থাকতাম। সে জানতো না আমার বাবা চিত্রশিল্পী, আর ছবি নিয়ে
যখন সবটাই স্তীমিত হয়ে গেছে তখন আমার তার সঙ্গে বন্ধুত্ব। সে আমাকে চেনে, আমার বাবা বা এত বিপুল ছবি পড়ে আছে সে জানতো না, কিন্তু উদ্বোধনে এসেছিল, তার ভালো লেগেছিল। সে একটি লেখা দিয়েছে, বিস্তৃত প্রায় শিল্পীর এক মায়াময় জগৎ। আর একজন প্রবাল কুমার বসু, দেবকুমার বসুর ছেলে, ইনি একটি পত্রিকা সম্পাদনা করেন। অত্যন্ত রুচিশীল এবং ভালো মাপের ভালো মনের মানুষ। তা তিনি অনেক সংগঠন চালান এবং ওর বাবা দেবকুমার বসু ছিলেন আমার বাবার বন্ধু। প্রথম অফসেটে যে ছাপা হয়েছিল ফটকে, যার লেখাগুলি লিখেছিলেন অপর্ণা প্রসাদ সেন এবং আঁকাগুলি আমার বাবার, সেই ফটকে বইটা ঘিরে আমার আর প্রবালের একটা ছোটবেলার স্মৃতি আছে। এই ফটকে যখন বেরিয়েছে, ফটকে প্রবালও পড়েছে, আমিও পড়েছি। প্রবাল আমার থেকে বছর দুয়েকের ছোট। তা প্রবাল লিখেছে, যে শিল্পীর ছবি দেখে বড় হয়ে ওঠা। আমার জামাই মানে আমার নাতির বাবা অনিন্দ্য চট্টোপাধ্যায়, সে খুব মজার একটা লেখা লিখেছে, দাদা শ্বশুরের ভূত। আমার বাবার একটা পোষা ভূত ছিল শিবচরণ। শিবচরণ আমাদের আগলে রাখত। আবার সেই শিবচরণ দিয়ে আমি আমার মেয়েকে আগলেছি, সেই শিবচরণ দিয়ে আমার নাতিকে আগলানো হয়েছে। সেই শিবচরণের গল্প অনিন্দ্য জানে। অনিন্দ্য প্রায় সব ছবি দেখেছে এবং আমাকে অবাক করে দিয়ে সে মূল্য দিয়ে একটি ছবি কিনেছে তার নিজস্ব ছবি সংগ্রহে। সে ছবি সংগ্রাহক, শুধু যে গান গায়ে, লেখে, সম্পাদনা করে তাই নয়। কাজেই সে লিখেছে দাদা শ্বশুরের ভূত। মানস রায়, ইনিও একজন শিল্পী এবং ইনি একজন কম্পোজার। ইনি এখন ভারতীয় এবং পর্তুগাল দুদেশেরই নাগরিক, কিন্তু মূলত উনি অনেক সারাটা জীবনই প্রায় বিদেশে কাটিয়েছেন। ওর মা ছিলেন আমাদের গার্লস গাইডের হেড সন্ধ্যা গুহরায়। মানসদা আর আমি প্রায় কাছাকাছি সময়ে, সেই স্কুল জীবন থেকে চিনি। সে আবার রামানন্দবাবুর ছাত্র ছিল এক সময়। মানসদাও একটা সুন্দর লেখা লিখেছে, টাইমলেস জার্নি অফ শ্রী অশোক মুখার্জি। শুভময় মিত্রর সঙ্গে আমার আলাপ অদ্ভুত কারণে। ডাকবাংলা.com এই ডিজিটাল পত্রিকাতে সে ইলাস্ট্রেশন করে, তাছাড়া সে নিজে লেখে। একটা নিজেকে সে বলে একটা ভ্রাম্যমান ভবঘুরে মানুষ, আসলে তা নয়, ভীষণ রুটেড। তা আমি একটি উপন্যাস লিখেছি, তার নাম আলোর রং সবুজ। সেটা 3 প্রজন্ম জুড়ে 1800 সালের শেষের দিক থেকে 2000 সাল অবধি প্রায়। তাতে কিছুটা আমার বাবা এসেছেন, ঠাকুরদা এসেছেন, আনুষঙ্গিক সেই সময় এসেছে, বিপ্লবীরা এসেছেন। কাজে সেখানে একটা বড় অংশে ধরা আছে আমার একজন শিল্পীর জীবন, এবং সেই শিল্পীর মেয়ে সে পড়াশুনো করে অন্য বিষয়ে অধ্যাপনা করলো। আর আরেকজন শিল্পীর মানসকন্যা পানেশ্বরজি, তার মানসকন্যা শাকিলা, সে ফুটপাত থেকে উঠে এসে একজন প্রথিতযশা কোলাজ শিল্পী হলো। এরম একটি বিষয় উপন্যাসটি। তাই সেই উপন্যাসটির ইলাস্ট্রেশন করতে করতে শুভময় অনেকখানি ওই স্টুডিও, ওই খর্দা, তার বাবা, তার ঠাকুরদার বাবা, এই পরম্পরা, প্রজন্ম, এসবের মধ্যে জড়িয়ে গিয়েছিল বলে শুভময়কে বলেছিলাম। এবং শুভময় প্রদর্শনী দেখতে এসেছে 2 বার। দেখেও খুব সুন্দর একটি লেখা লিখেছে, চারণ দেখেছে এই ছবিখানি তাই। তার মনে হয়েছে এই ছবিগুলির যে প্রদর্শনী, প্রত্যেকটা ছবি এক একটি প্রদর্শনী, সমস্ত ছবি নিয়ে একটি প্রদর্শনী না, প্রত্যেকটা ছবি যেন তার সঙ্গে কথা বলেছে। একটা অন্যরকম জগৎ তার মনের মধ্যে থেকে তার শব্দে বেরিয়ে এসেছে। সব্যসাচী চট্টোপাধ্যায় একজন অধ্যাপক, অত্যন্ত পড়ুয়া, পাঠক এবং লেখক। তিনি এসেছিলেন, তিনি এই বাবার ছবির কথা শুনেছিলেন বিষ্ণু দাস নামে একজন আর্টিস্টের কাছে, এখন তিনি নেই। আর তার স্ত্রীর নামটা আমার মনে পড়ছে না। সেই তার স্ত্রী নিউ আলিপুর কলেজে পড়াতেন। সব্যসাচী সেই সূত্রে আলাপ, সে বাবার কথা শুনেছিল। তো এক্সিবিশনের প্রথম দিন প্রথম দর্শক হিসেবে সে এসেছিল এবং সব্যসাচী একটি লেখা দিয়েছে।
অশোক মুখোপাধ্যায়ের ছবি দেখতে গিয়ে। আর সব থেকে আমার কাছে আকর্ষণীয় লেগেছে আমার যে ছোট বোন সুদেষ্ণা লাহিড়ী। সে খুব আবেগতাড়িত মানুষ। সে অনেক কিছু বলেছে, কিন্তু সে চায়নি তার স্মৃতি, বাবার সম্বন্ধে স্মৃতি, তার তখন 10 বছর বয়স ছিল, কিন্তু সে তো এই পরিবেশেই বড় হয়েছে এবং মা তো আমাদের দুজনকেই বাবার ছবির মধ্যে দিয়েই বড় করে তুলেছেন। আমাদের বাড়িতে মূল কথা ছিলেন আমার বাবা, মূল আলোচনা ছিলেন আমার বাবা। কাজেই আমার বোনের যে ছেলের শাশুড়ি রীনা বটব্যাল, রীনা চিত্র সংগ্রাহক, রীনা তার ছোট্ট পরিসরে খুব সুন্দর করে প্রদর্শনী দেখে ছবি শুধু কিনেছে তাই নয়, সে সুন্দর করে সাজিয়েছে এবং তার চোখ দেখে আমি অবাক হয়েছি। 3টে মেয়ের ছবি, সে একটা একই মাপের প্রায় কাছাকাছি, কিন্তু অদ্ভুতভাবে 3টি মেয়ের ছবি সে নিয়ে গেছে তার ঘরের সাজাবার জন্যে। সেই রীনা বটব্যাল একটি লেখা লিখেছে, জিজাদির আমন্ত্রণে অশোক মুখোপাধ্যায়ের চিত্র প্রদর্শনী। আর এই আমন্ত্রিত লেখক তালিকার মধ্যে সব শেষ লেখাটি আমার কাছে খুব অভিনব এবং মনে হয়েছে যে দীর্ঘদিন ধরে ছবিগুলোকে আমি লালন করছি। আমার সহকর্মী পিউ রায়চৌধুরী, তার মেয়ে সৃজনী রায়চৌধুরী, সে ছোটবেলা থেকে ছবি আঁকে। সে পড়াশুনোতে ভীষণ ভালো। সে যাদবপুর থেকে পড়াশুনো শেষ করে সে লিডস ইউনিভার্সিটিতে পড়তে, এখন গবেষণা করতে চলে গেছে। সৃজনী ছবি দেখতে এসেছিল এবং অসম্ভব সুন্দর সে একটা আর্টিকেল লিখেছে। কাজে একেবারে সেই বিনয় দত্ত থেকে শুরু করে আমরা যে পথটা তৈরি করতে 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 এলাম, সেখানে আমার বয়সী, আমার থেকে ছোটরা এবং আমার মেয়ের থেকেও ছোট সৃজনী লিখলো হোমেজ টু অ্যান আর্টিস্ট। এই অবধি আমাদের আমন্ত্রিত লেখার তালিকা, এবং এই আমন্ত্রিত লেখার তালিকা নিয়েই আজকেই যে গল্প বললাম, এই প্রত্যেকটি লেখক আমার কাছে অত্যন্ত মূল্যবান। শুধু যে তারা ছবিগুলো দেখেছেন তা না, তারা শিল্পীর সঙ্গ করেছেন এবং যারা করেননি তারা খুব মর্যাদা দিয়ে শিল্পীকে গ্রহণ করেছেন এবং গ্রহণ করেছেন আমার এই অব্যবসায়িক প্রয়াসটি। তার ফলে আমার কোনো সাহায্য পেতে অসুবিধে হয়নি। আমি বইটির অনেকটা দাম বেড়ে গেছে, কিন্তু আমি পাতার পর পাতা তাদের সেই ভালোবাসার যে উপহার আমি অঞ্জলি ভরে পেয়েছি, সেইটি আমি সাজিয়ে দিয়েছি। যেহেতু পর্বে পর্বে কথা বলবো আমি, আজ তাই এই পর্যন্ত থাক। অপেক্ষা করব আপনারাও সঙ্গে থাকবেন আমার পরের পর্বগুলিতে।